বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভারত অভিযোগ তুললেও নিজ দেশে খ্রিস্টানদের উপর হামলা নিয়ে চুপ। দ্বিমুখী আচরণ কেন তাদের? রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে আবারও বৈঠকে বসছেন ট্রাম্প ও জেলেনস্কি। শেষ হবে কি সংঘাত? কি বলছেন পুতিন? কি শর্ত দিলেন তিনি? ৩০ বছর পর ৫,০০০ মিটার উচ্চতায় বরফে ঢাকা হিমালয়ের চূড়ায় ফুটল অদ্ভুত এক ফুল। কি এই সিকিম সুন্দরী? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলাভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে যখন ভারতে বিক্ষোভ চলছে, ঠিক তখনই দেশটির বিভিন্ন রাজ্যে হামলা আর সহিংসতা চালিয়ে ভেঙে দেওয়া হয়েছে বড়দিনে খ্রিস্টানদের নানা আনন্দ আয়োজন। প্রতিবেশী দেশকে নিয়ে যখন চরম উদ্বেগ জানাচ্ছে ভারত, তখন নিজেদের ঘরে সংখ্যালঘুদের উপর হামলা নিয়ে চুপ কেন দেশটি? ভারতের এই দ্বিমুখী আচরণ নিয়ে উঠেছে প্রশ্ন। বড়দিনের সময় ভারতের বিভিন্ন রাজ্যে কি ঘটছে আর তা কিভাবে দিল্লির নৈতিক দাবিকে চ্যালেঞ্জ করছে, এ নিয়ে ডেস্ক রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন ইমরান মাহমুদ। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে যখন ভারতের বিভিন্ন শহরে বিক্ষোভ, ঠিক তখনই দেশটির একাধিক রাজ্যে বড়দিনের আনন্দ ভেস্তে গেছে ভাঙচুর, হামলা ও উগ্রতার ঘটনায়। এই দ্বৈত বাস্তবতা নতুন করে সামনে আনছে ভারতের তথাকথিত নৈতিক অবস্থান ও বাস্তব চর্চার মধ্যকার গভীর ফারাক। প্রতিবেশী দেশকে নিয়ে নিয়মিত উপদেশ দেওয়ার আগে ভারত কি নিজের ঘরের পরিস্থিতির দিকে তাকাচ্ছে? ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকেই ভারতের বিভিন্ন রাজ্যে বড়দিনকে কেন্দ্র করে উত্তেজনা বাড়তে থাকে। টাইমস অফ ইন্ডিয়াতে প্রকাশিত একটি প্রতিবেদন মতে, আসামের একটি খ্রিস্টান স্কুলে বড়দিনের সাজসজ্জা ভাঙচুর করে উগ্র হিন্দুত্ববাদী কর্মীরা। স্কুল চত্বরে লাগানো ক্রিসমাস ট্রি, সান্তাক্লজের প্রতিকৃতি এবং আলোকসজ্জা ভেঙে ফেলা হয়। পরে পুলিশ জানায় এই ঘটনায় বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের কয়েকজন কর্মী জড়িত ছিল এবং তাদের কয়েকজনকে আটকও করা হয়েছে। শুধু আসাম নয়, হিন্দুস্তান টাইমস জানায় ছত্তিশগড়ের রায়পুরে একটি শপিং মলে বড়দিনের সাজসজ্জা ঘিরে মব হামলা চালানো হয়েছে। সেখানে উগ্রবাদীরা অভিযোগ তোলে জোরপূর্বক ধর্মান্তর এই অজুহাতে ক্রিসমাস উদযাপন করা হচ্ছে। কেরালাতেও কিছু এলাকায় গির্জা ও খ্রিস্টান প্রতিষ্ঠানের সামনে হুমকি ও উত্তেজনার খবর পাওয়া যায়। বড়দিনের মতো একটি ধর্মীয় উৎসবকে ঘিরে এমন সহিংসতা ভারতের বহুত্ববাদী সমাজ ব্যবস্থার ওপর নতুন করে প্রশ্ন তুলে দেয়। ঠিক একই সময়ে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে দিল্লি, কলকাতা সহ বিভিন্ন শহরে বিক্ষোভ হয়। বিবিসিতে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, দিল্লিতে বাংলাদেশি হাই কমিশনের সামনে উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের বিক্ষোভ সহিংস রূপ নেয়। বাংলাদেশের পক্ষ থেকে এসব বিক্ষোভ ও কূটনৈতিক মিশনে হামলার ঘটনায় কড়া প্রতিবাদ জানানো হয়। ভারত সরকার অবশ্য আনুষ্ঠানিকভাবে বলেছে তারা সব ধর্মের স্বাধীনতা ও নিরপেক্ষতায় বিশ্বাসী। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, সংখ্যালঘুদের সুরক্ষা দেয়া ভারতের সাংবিধানিক অধিকার। তবে বাস্তব চিত্র ভিন্ন কথাই বলছে। একদিকে বাংলাদেশের সংখ্যালঘু ইস্যুতে উদ্বেগ প্রকাশ, অন্যদিকে নিজেদের দেশে খ্রিস্টানদের বড়দিনের প্রস্তুতিতে হামলা। এই বৈপরীত্য অনেকের কাছে দুমুখ নীতি হিসেবে বিবেচিত হচ্ছে। তবে ভারতে এমন চিত্র নতুন নয়। বিবিসির একটি প্রতিবেদন মতে ২৪শে ডিসেম্বর দেশটির ওড়িশা রাজ্যে বাংলাদেশি সন্দেহে পশ্চিমবঙ্গের এক মুসলিম যুবককে পিটিয়ে হত্যা করা হয়। আল জাজিরাতে প্রকাশিত এক দীর্ঘ প্রতিবেদনে ভারতের মুসলিমদের বিরুদ্ধে দীর্ঘদিনের সহিংসতা, ইসলামোফোবিয়ার উত্থান ও রাষ্ট্রীয় নীরবতার কথা তুলে ধরা হয়েছে। হিউম্যান রাইটস ওয়াচের এক প্রতিবেদনে বলা হয়, ভারতে মুসলিমদের বিরুদ্ধে বুলডোজার জাস্টিস, গণপিটুনি ও তথাকথিত শাস্তিমূলক উচ্ছেদের ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। একই সঙ্গে দলিত ও নিম্নবর্ণ হিন্দুরাও বহু রাজ্যে নিয়মিতভাবে সামাজিক সহিংসতার শিকার হচ্ছেন। বিশ্লেষকদের মতে, ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে হিন্দুত্ববাদী শক্তির উত্থানই এই পরিস্থিতির মূল চালিকা শক্তি। সংখ্যালঘুদের টার্গেট করে রাজনীতি করা যেমন ভোট ব্যাংক মজবুত করে, তেমনি প্রতিবেশী দেশগুলোর দিকে আঙুল তোলা অভ্যন্তরীণ ব্যর্থতা আড়াল করার একটি কৌশল হিসেবেও ব্যবহৃত হয়। পাকিস্তানের ডন পত্রিকায় প্রকাশিত এক বিশ্লেষণে বলা হয়েছে, দক্ষিণ এশিয়ায় ভারতের নৈতিক নেতৃত্বের দাবি তার অভ্যন্তরীণ মানবাধিকার পরিস্থিতির সঙ্গে সাংঘর্ষিক হয়ে উঠেছে। এমন বাস্তবতায় প্রশ্ন উঠছে, ভারত কি প্রতিবেশীদের নিয়ে উদ্বেগ দেখানোর আগে নিজের ঘর সামলাবে না? বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে উচ্চ কণ্ঠ হওয়ার নৈতিক অধিকার তখনই বিশ্বাসযোগ্য হয় যখন নিজ দেশে খ্রিস্টান, মুসলিম কিংবা নিম্নবর্ণ হিন্দুরা নিরাপদ বোধ করেন।
বড়দিনের আনন্দের সময় ভারতে যে ভাঙচুর ও ঘৃণার রাজনীতি সামনে এলো তা শুধু একটি ধর্মীয় উৎসবের উপর হামলা নয়, এটি ভারতের বহুত্ববাদী পরিচয়ের ওপর সরাসরি আঘাত। কূটনৈতিক ও মানবাধিকার বিশ্লেষকদের মতে আঞ্চলিক স্থিতিশীলতা ও পারস্পরিক সম্মান বজায় রাখতে হলে ভারতের উচিত আগে নিজের অভ্যন্তরীণ সংখ্যালঘু নিরাপত্তা নিশ্চিত করা, অন্যথায় প্রতিবেশীদের উদ্দেশ্যে নৈতিক ভাষণ ক্রমেই ফাঁপা শোনা যাবে। ইমরান মাহমুদ, বাংলাভিশন। এদিকে কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের স্কারবারো ক্যাম্পাস এলাকায় এক ভারতীয় ছাত্রকে গুলি করে হত্যা করা হয়েছে। ২০ বছর বয়সী নিহত ওই ছাত্রের নাম শিবাঙ্ক অবন্সি। তিনি টরন্টো বিশ্ববিদ্যালয়ের পিএইচডি শিক্ষার্থী ছিলেন। টরন্টো পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় গেল মঙ্গলবার 3:30টায় হাইল্যান্ড ক্রিক ট্রেইল ও ওল্ড ক্রিনস্টন রোড এলাকায় এক ব্যক্তির গুরুতর আহত হওয়ার খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। সেখানে শিবাঙ্ককে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। প্যারামেডিকরা ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর থেকে অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছে। তরুণ এই মেধাবী ছাত্রের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। টরন্টোয় অবস্থিত ভারতীয় কনসুলেট জেনারেল এক বার্তায় জানিয়েছে, তারা নিহত ছাত্রের পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে এবং মরদেহ দেশে ফেরানো সহ প্রয়োজনীয় সব ধরনের আইনি সহায়তা দিচ্ছে। শিবাঙ্ক অবস্থির হত্যাকাণ্ডের মাত্র এক সপ্তাহ আগেই টরন্টোয় হিমাংশী খুরনা নামে এক ভারতীয় নারী খুন হন। গেল শনিবার ক্রিশ্চিয়ান এভিনিউ এলাকায় একটি বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরপর 2 ভারতীয় নাগরিক হত্যাকাণ্ডের ঘটনায় কানাডায় বসবাসরত প্রবাসী ও শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ছে। টানা 3 সপ্তাহের রক্তক্ষয়ী সংঘর্ষের পর অবশেষে আবারও নতুন করে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়া। 3 দিন ধরে আলোচনার পর শনিবার 2 দেশ এক যৌথ বিবৃতিতে এই ঘোষণা দিয়েছে। শনিবার স্থানীয় সময় দুপুর 12টা থেকে কার্যকর হয় নয়া যুদ্ধবিরতি। দক্ষিণ পূর্ব এশিয়ার প্রতিবেশী এই 2 রাষ্ট্রের মধ্যে গত কয়েক বছরের মধ্যে এটি ছিল সবচেয়ে ভয়াবহ ও দীর্ঘস্থায়ী সামরিক সংঘাত। থাইল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রী নাথফন এবং কম্বোডিয়ার প্রতিরক্ষামন্ত্রী টি সিহা এক যৌথ বিবৃতিতে জানিয়েছেন, শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যে সীমান্ত এলাকায় কোনো পক্ষই নতুন করে উস্কানিমূলক কোনো সামরিক তৎপরতা চালাতে পারবে না। কয়েক সপ্তাহের সংঘাতে 2 দেশের অন্তত 47 জন নিহত হয়েছে, বাস্তুচ্যুত হয়েছে অন্তত 10 লাখ মানুষ। থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যকার সীমান্ত বিরোধটা দীর্ঘদিনের। এর আগে গেল জুলাইয়ে 5 দিনের প্রাণঘাতী সংঘাত শেষে যুক্তরাষ্ট্র, চীন ও মালয়েশিয়ার মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে গিয়েছিল থাইল্যান্ড ও কম্বোডিয়া, তবে তা স্থায়ী হয়নি। চলতি মাসে নতুন করে 2 দেশের আন্তঃসীমান্ত সংঘাত শুরু হলে ভেঙে যায় জুলাইয়ের যুদ্ধবিরতি। বিশ্লেষকদের মতে নয়া যুদ্ধবিরতি কতটুকু দীর্ঘস্থায়ী হবে তা নির্ভর করবে 2 দেশের পরবর্তী কূটনৈতিক পদক্ষেপের উপর। রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসানে চলতি বছর শেষবারের মতো বৈঠকে বসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রবিবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আয়োজিত বৈঠকে যুদ্ধ বন্ধে চূড়ান্ত চুক্তি না হলেও একটি চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। বৈঠকটি ফলপ্রসূ হবে বলে প্রত্যাশা মার্কিন প্রেসিডেন্টের। এরপরই খুব দ্রুত রুশ প্রেসিডেন্টের সাথে বৈঠক করবেন তিনি। তবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সাফ জানিয়েছেন, ভূখণ্ড বিনিময় ছাড়া যুদ্ধবন্ধের চুক্তিতে রাজি হবেন না তিনি। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। নতুন বছরে কি রাশিয়া ইউক্রেন যুদ্ধের সমাপ্তি দেখতে যাচ্ছে বিশ্ব? শুক্রবার এক সংবাদ সম্মেলনে ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি কি তেমনই ইঙ্গিত দিলেন? রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসানে রবিবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠকে বসছেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শুক্রবার সাংবাদিকদের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, আসন্ন বৈঠকে যুদ্ধ বন্ধে চূড়ান্ত চুক্তির বিষয়ে আলোচনা হবে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাবিত 20 দফা শান্তি পরিকল্পনা মেনেই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে চান তিনি। একই সাথে চান ভবিষ্যতে রুশ বাহিনীরা ইউক্রেনের মাটিতে হামলা না চালানোর নিশ্চয়তা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ফ্লোরিডায় ফলপ্রসূ আলোচনার প্রত্যাশা করছেন। শুক্রবার এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, ইউক্রেনের প্রেসিডেন্টের সাথে আলোচনার পর রুশ প্রেসিডেন্টের সাথে খুব দ্রুত আলোচনায় বসতে চান তিনি। এদিকে আসন্ন বৈঠকের আগে ইউক্রেনের মাটিতে আবারও মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া। শনিবার ভোরের হামলায় রাশিয়ার প্রধান লক্ষ্যবস্তু ছিল রাজধানী কিয়েভ ও উত্তর দক্ষিণাঞ্চল। এতে ইউক্রেন জুড়ে উচ্চ সতর্কতা জারি করা হয়। তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ অবকাঠামোর কোনো ক্ষতির তথ্য পাওয়া না গেলেও বাসিন্দারা ঘরবাড়ি ছেড়ে মেট্রো স্টেশন ও নিরাপদ স্থানে আশ্রয় নেয়। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ভূখণ্ডের বিনিময়ে যুদ্ধবিরতি চুক্তিতে যেতে চায় রাশিয়া। গেল সপ্তাহে ব্যবসায়ীদের সাথে আলোচনায় প্রেসিডেন্ট পুতিন তার পরিকল্পনা তুলে ধরেন। পুরো দনবাস অঞ্চল রাশিয়ার নিয়ন্ত্রণে রাখার বিষয়ে অনড় অবস্থানে তিনি।
বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র ইউক্রেন আলোচনায় প্রেসিডেন্ট জেলেনস্কি কতটা ছাড় দেন আর রুশ প্রেসিডেন্ট তার কতটা গ্রহণ করেন শেষ পর্যন্ত তার উপর নির্ভর করছে রাশিয়া ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ। শহীদ আরাফাত, বাংলাভিশন নিউজ ডেস্ক। সপ্তাহ জুড়ে তীব্র তুষারঝড়ে অন্তত ২,০০০ ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে শুক্রবার ১৫০০ এবং শনিবার ৫০০রও বেশি ফ্লাইট বাতিল হয়। পরিস্থিতি আরও খারাপ হওয়ার শঙ্কায় নিউ জার্সি এবং নিউ ইয়র্কে উচ্চ সতর্কতা জারি করেছে স্থানীয় প্রশাসন। এই বৈরী আবহাওয়ায় সবচেয়ে বড় প্রভাব পড়েছে নিউ ইয়র্ক এলাকার জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর, নিউ ইয়র্ক লিবার্টি এবং লাগার্ডিয়া বিমানবন্দরে। এছাড়া বোস্টন, শিকাগোতেও তুষারঝড়ের কারণে চলাচল ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। এক শহর থেকে অন্য শহরে যেতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের। গেল দুদিনের তুষারঝড়ের সবচেয়ে বেশি ভোগান্তির মধ্যে আছে নিউ ইয়র্ক, পূর্ব পেনসিলভানিয়া, নিউ জার্সি, কানেকটিকাট, পশ্চিম ম্যাসাচুসেটস এবং রোড আইল্যান্ডের বাসিন্দারা। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী নিউ ইয়র্ক সিটিতে 7 থেকে 9 ইঞ্চি পর্যন্ত তুষারপাতের শঙ্কা রয়েছে, যা গত 4 বছরের মধ্যে সর্বোচ্চ। রাস্তায় 2 থেকে 5 ইঞ্চি পর্যন্ত তুষারপাত হওয়ায় স্থলপথেও যোগাযোগ ব্যাহত হচ্ছে। ক্রিসমাসের পরপরই এই ভয়াবহ দুর্যোগে বিনোদন কেন্দ্রগুলো অনেকটাই ফাঁকা পড়ে আছে। এতে অর্থনৈতিক লোকসান গুনতে হচ্ছে ব্যবসায়ীদের। শহরগুলোতে তুষার অপসারণে নানা উদ্যোগ নেওয়া হলেও বৈরী আবহাওয়ায় তা কঠিন হয়ে পড়েছে। সোমালিয়ার স্বাধীনতাকামী অঞ্চল সোমালিল্যান্ডকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন বিতর্কের জন্ম দিয়েছে ইসরায়েল। আব্রাহাম চুক্তির আলোকে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের এই সিদ্ধান্ত একদিকে সোমালিল্যান্ডের জন্য বড় সাফল্য, তবে অন্যদিকে সোমালিয়ার সার্বভৌমত্ব ও আঞ্চলিক রাজনীতি ঘিরে উত্তেজনা বাড়িয়েছে। হিজল জুবাইরের ডেস্ক রিপোর্ট। বিশ্বের প্রথম দেশ হিসেবে সোমালিয়ার স্বাধীনতাকামী অঞ্চল সোমালিল্যান্ডকে রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে ইসরায়েল। ২৬ ডিসেম্বর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এ ঘোষণা দিয়ে জানান, ইসরায়েল ও সোমালিল্যান্ড পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপনের জন্য একটি ঘোষণাপত্র সই করেছে এবং এটি করা হয়েছে আব্রাহাম চুক্তির আলোকে। আনুষ্ঠানিক এই স্বীকৃতির পর এক ভিডিও কলে সোমালিল্যান্ডের প্রেসিডেন্ট আব্দি রহমান মোহাম্মদ আবদুল্লাহিকে অভিনন্দন জানান নেতানিয়াহু। এ সময় তাকে ইসরায়েল সফরের আমন্ত্রণও জানান তিনি। দুই সরকারের মধ্যে বছরখানেক ধরে সংলাপের পর এই যৌথ ঘোষণাপত্র স্বাক্ষর হয়েছে বলে জানিয়েছেন ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সার। এর আওতায় উভয় দেশেই পরস্পরের দূতাবাস খোলা হবে। যৌথ ঘোষণাপত্র স্বাক্ষরকে ঐতিহাসিক বলে অভিহিত করেছেন সোমালিল্যান্ডের প্রেসিডেন্ট। তার দেশ আব্রাহাম চুক্তিতে যোগ দিয়ে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে প্রস্তুত বলে জানিয়েছেন তিনি। এদিকে ইসরায়েলের বিতর্কিত এই পদক্ষেপে তীব্র ক্ষোভ জানিয়েছে সোমালিয়া সরকার। এটি সোমালিয়ার সার্বভৌমত্বের ওপর হামলা এবং বেআইনি বলে বিবৃতি দিয়েছে তারা। সোমালিয়া বলছে সোমালিল্যান্ড তাদের অবিচ্ছেদ্য অংশ। মূলত ১৯৯১ সালে সোমালিয়ার কাছ থেকে নিজেকে বিচ্ছিন্ন দাবি করে স্বাধীনতার ঘোষণা দিয়েছিল সোমালিল্যান্ড। এত বছর পর ইসরায়েলই তাদের প্রথম আনুষ্ঠানিক স্বীকৃতি দিল। এর প্রতিক্রিয়ায় এরই মাঝে মিশর, তুরস্ক ও জিবুতির পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন সোমালিয়ার পররাষ্ট্রমন্ত্রী আব্দি সালাম আব্দি আলী। তিনটি দেশই সোমালিয়ার অখণ্ডতার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে। মিশর জানিয়েছে, সার্বভৌম কোনো দেশের মধ্যে কোনো অঞ্চলকে স্বাধীনতার স্বীকৃতি দেওয়া জাতিসংঘ সনদের লঙ্ঘন। এটিকে বিপজ্জনক নজির বলছে তারা। সোমালিল্যান্ডের স্বীকৃতিকে প্রত্যাখ্যান করেছে আফ্রিকান ইউনিয়নও। অন্যদিকে স্বাধীনতার ঘোষণার ৩ দশকেরও বেশি সময় পর প্রথম কোনো দেশের স্বীকৃতি সোমালিল্যান্ডের স্বাধীনতার দাবিকে নতুন করে আলোচনায় ফিরিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির কেউ কেউ সোমালিল্যান্ডকে স্বীকৃতি দেওয়ার পক্ষে। তবে এরপরও এখন পর্যন্ত সোমালিল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্রের আগের অবস্থান, অর্থাৎ তাদের স্বীকৃতি না দেওয়ার যে সিদ্ধান্ত, তা বদলের কোনো ইঙ্গিত মেলেনি। মূলত কর্তৃত্ববাদী শাসক সিয়াদ বারের আমলে কয়েক দশক ধরে চলা এক ভয়াবহ গৃহযুদ্ধের সময় সোমালিয়া থেকে বিচ্ছিন্ন হয় সোমালিল্যান্ড। ১৯৯০-এর দশকের শেষের দিকে স্থিতিশীলতা ফিরে আসে সোমালিল্যান্ডে। পরবর্তী সময়ে ধীরে ধীরে আলাদা একটি রাজনৈতিক পরিচয় গড়ে তোলে এই ভূখণ্ড। সোমালিল্যান্ডের নিজস্ব পার্লামেন্ট, মুদ্রা ও পতাকা রয়েছে। তবে এখানকার পূর্বাঞ্চলের বেশ কিছু এলাকা এখনও বিরোধপূর্ণ। এসব এলাকার অনেকেই সোমালিয়া থেকে সোমালিল্যান্ড বিচ্ছিন্ন হোক তা চায় না। হিজল জুবাইর, বাংলাভিশন। ৩০ বছরের নীরব অপেক্ষার পর বরফে ঢাকা হিমালয়ের সুউচ্চ পাহাড়ে যেন জেগে উঠেছে এক রূপকথা। বরফ ঢাকা শৃঙ্গ আর হিমেল বাতাসের মাঝে স্বচ্ছ আবরণে মোড়া অদ্ভুত এক ফুল।
প্রায় ৫,০০০ মিটার উচ্চতায় ফুটে ওঠা এই বিরল ফুল সূর্যের আলোয় ঝিলমিল করে কাচের প্যাগোডার মতো দাঁড়িয়ে আছে পাহাড়ের ঢালে। দীর্ঘ জীবনচক্র শেষে অল্প সময়ের জন্য ধরা দিয়ে প্রকৃতির বিস্ময় হয়ে উঠেছে এই ফুল। হিমালয়ের এই বিরল ফুলের গল্প জানাচ্ছেন মোর্শেদ আলম। প্রায় ৩ দশক নীরব অপেক্ষার পর হিমালয়ের সুউচ্চ নিঃসঙ্গ পাহাড়ে যেন হঠাৎ জেগে উঠল এক রূপকথা। বরফ ঢাকা শৃঙ্গ আর হিমেল বাতাসের মাঝে মাথা উঁচু করে ফুটে উঠেছে এক অদ্ভুত স্বচ্ছ আবরণে মোড়া ফুল, যাকে স্থানীয়রা চেনেন চুকা নামে আর বিশ্ব জানে সিকিম সুন্দরী নামে। প্রায় ৪ থেকে ৫,০০০ মিটার উঁচুতে ফুটে উঠেছে এই বিরল ফুল, যার দেখা মিলে দীর্ঘ অপেক্ষার পর। স্বচ্ছ ব্রেকটে মোড়া পুরো ফুলটি দূর থেকে দেখলে মনে হয় কাচের তৈরি কোনো সুউচ্চ প্যাগোডা পাহাড়ের ঢালে দাঁড়িয়ে আছে। গাছটি প্রায় ২ মিটার লম্বা হয়ে এক অনন্য স্থাপত্যের মতো গড়ে ওঠে। সূর্যের আলোয় গাছটির স্বচ্ছ আবরণ ঝিলমিল করে। এর বৈজ্ঞানিক নাম রিউম নোবাইল। উত্তর পূর্ব আফগানিস্তান থেকে পাকিস্তান, নেপাল, ভুটান, তিব্বত হয়ে মিয়ানমার পর্যন্ত বিস্তৃত অঞ্চলেই এর দেখা মেলে বেশি। দীর্ঘ ৩০ বছর পর ফুলটি ফুটেছে বলে দাবি করা হচ্ছে। দীর্ঘ সময় পর একসঙ্গে ফুটে ওঠা এই দৃশ্য প্রকৃতিপ্রেমীদের কাছে বিরল ঘটনা বলেই মনে করা হচ্ছে। এসব তথ্য জানা গেছে সংবাদ মাধ্যম এনডিটিভির খবরে। উদ্ভিদবিদদের মতে স্বচ্ছ ব্রেক্টগুলো গাছের পরিবর্তিত পাতা। ফুলের জন্য প্রাকৃতিক গ্রিন হাউসে কাজ করে। হিমালয়ের তীব্র ঠান্ডা, ঝড়ো হাওয়া আর অতিবেগুনি রশ্মি থেকে কোমল ফুলকে রক্ষা করে এই আবরণ। ভেতরে তৈরি হয় এক উষ্ণ মাইক্রোক্লাইমেট, যা গাছকে বৈরী পরিবেশেও বেঁচে থাকতে সাহায্য করে। ব্রেক্টের ভিতরে লুকিয়ে থাকে ছোট ছোট সবুজ ফুলের গুচ্ছ। গাছের মূল ৩ থেকে ৭ ফুট লম্বা, মানুষের হাতের মতো পুরু এবং ভেতরে উজ্জ্বল হলুদ রঙের। কাণ্ডের ফাঁকে জমে থাকে স্বচ্ছ পানি। ফুল ফোটার পর কাণ্ড ধীরে ধীরে লম্বা হয়। ব্রেক্টগুলো আলাদা হয়ে মোটা লালচে বাদামি রং নেয়, ফলে পাকলে সেগুলো ঝরে পড়ে, রেখে যায় গাঢ় বাদামি ফল ভরা কাণ্ড। উদ্ভিদবিদদের মতে সবচেয়ে বিস্ময়কর গাছটির জীবনচক্র। প্রায় ৩০ বছর ধরে গাছটি শুধু পাতার গোলাপের মতো আকারে বেঁচে থাকে, সহ্য করে হিমাঙ্কের নিচের তাপমাত্রা। এর টক স্বাদের কাণ্ড ঐতিহ্যবাহী খাবারে ব্যবহৃত হয়। আবার ৩ থেকে ৭ ফুট লম্বা হলুদ কাণ্ড ও শিকড় ব্যবহার হয় তিব্বতী ঐতিহ্যবাহী ওষুধ তৈরিতে। মোর্শেদ আলম, বাংলা ভিশন। উত্তর পশ্চিম জিনজিয়াং প্রদেশে বিশ্বের দীর্ঘতম ভূগর্ভস্থ টানেল চালু করেছে চীন। ২২.১৩ কিলোমিটার দৈর্ঘ্যের তিয়ানশিয়ান সেলিং চ্যানেলটি ঝুঁকিপূর্ণ দীর্ঘ পাহাড়ি যাত্রাকে মাত্র কয়েক মিনিটে নামিয়ে এনেছে। যোগাযোগ, অর্থনীতি ও আন্তর্জাতিক বাণিজ্যে চীনের প্রকৌশলগত উন্নয়নের ঐতিহাসিক মাইলফলক বলা হচ্ছে এই টানেলকে। হিজাল জুবাইরের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। বিশ্বকে নতুন এক প্রকৌশল দেখালো চীন। উত্তর পশ্চিমাঞ্চলের জিনজিয়াং প্রদেশে বিশ্বের দীর্ঘতম ভূগর্ভস্থ টানেল চালু করল তারা। এক্সপ্রেসওয়ে এই টানেল চালুর মধ্য দিয়ে বেইজিং আবারও প্রমাণ করল আধুনিক ইঞ্জিনিয়ারিং আর অর্থনৈতিক পরিকল্পনা দিয়ে কত অনায়াসেই বদলে দেয়া যায় ভূপ্রাকৃতিক সীমা। ২৬ ডিসেম্বর চালু করা হয়েছে জিনজিয়াং প্রদেশের তিয়ানশান শেংলি নামের এই টানেল। এটির দৈর্ঘ্য ২২.১৩ কিলোমিটার। কর্তৃপক্ষ জানিয়েছে উত্তর পশ্চিম চীনের তিয়ানশান পর্বতমালার কঠিন ভূপ্রকৃতি খুঁড়ে এই সুড়ঙ্গটি তৈরি করা হয়েছে, যা আগে কয়েক ঘন্টা সময় নেয়া দীর্ঘ ও ঝুঁকিপূর্ণ পাহাড়ি যাত্রাকে মাত্র ২০ মিনিটে নামিয়ে এনেছে। কর্তৃপক্ষ জানিয়েছে টানেলটি 00711 উরুমকি ইউলি এক্সপ্রেসওয়ের মূল অংশ, যা উরুমকিকে দক্ষিণের কোরলা শহরের সঙ্গে সংযুক্ত করছে। এই সংযোগের ফলে উরুমকি ও কোরলার মধ্যকার যাত্রার সময় এখন ৭ ঘন্টা থেকে কমে মাত্র ৩ ঘন্টায় নেমে এসেছে। এই টানেল নির্মাণে প্রায় ৫ বছর সময় লেগেছে এবং এতে ব্যয় হয়েছে প্রায় ৪৬.৭ বিলিয়ন ইউয়ান, অর্থাৎ প্রায় ৬.৬৩ বিলিয়ন মার্কিন ডলার। চীন কমিউনিকেশনস কনস্ট্রাকশন কোম্পানির চেয়ারম্যান সং হাইলিয়াং জানিয়েছেন এই টানেল ২টি বিশ্ব রেকর্ড স্থাপন করেছে। এটি কেবল দীর্ঘতম এক্সপ্রেসওয়ে টানেলই নয়, পাশাপাশি এটি বিশ্বের সবচেয়ে গভীর উল্লম্ব শ্যাফটেরও অধিকারী, যা ইঞ্জিনিয়ারিং এর দিক থেকে বিরাট এক সাফল্য।
তিয়ানশান পর্বতমালা প্রায় 2500 কিলোমিটার বিস্তৃত এবং এই পর্বতমালাই উত্তর ও দক্ষিণ জেনজিয়াংয়ের প্রধান শহরগুলোকে আলাদা করে রেখেছিল, কিন্তু এখন এই সুড়ঙ্গ সেই বিভাজনকে ভেঙে দিয়েছে। টানেল নির্মাণে ভূতাত্ত্বিক চ্যালেঞ্জ ছিল অত্যন্ত প্রকট। বিশেষজ্ঞরা বলছেন এই প্রকল্প শুধু দ্রুত যাত্রা নিশ্চিত করবে না, বরং উত্তর ও দক্ষিণ জেনজিয়াংয়ের অর্থনৈতিক সংযুক্তি ও রপ্তানি আমদানি চ্যানেলগুলোকে শক্তিশালী করবে এবং মধ্য এশিয়া ও পশ্চিম এশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ককে আরও দৃঢ় করবে। এছাড়া এই এক্সপ্রেসওয়ে টানেল দেশ জুড়ে বহুমুখী সড়ক নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত হয়ে আরও বড় আন্তর্জাতিক করিডোর হিসেবে কাজ করবে। বিশেষত নিউ ইউরেশিয়ান ল্যান্ড ব্রিজ ও চায়না সেন্ট্রাল এশিয়া ওয়েস্ট এশিয়া ইকোনমিক করিডোরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এটি। বিশ্লেষকরা বলছেন 22 কিলোমিটারের এই টানেল শুধু একটি ইঞ্জিনিয়ারিং মাইলফলক নয়, এটি দেখিয়ে দিচ্ছে চীন কিভাবে ভূ রাজনৈতিক ও অর্থনৈতিক মানচিত্রকে বাস্তব প্রকৌশলের সাহায্যে বদলে দিচ্ছে। হিজল জোবায়ের, বাংলা ভিশন। টলমলো পায়ে মৃত্যুর ফাঁদের দিকে এগোচ্ছিল এক ছোট্ট শিশু। সামনে খোলা লিফট, কিন্তু ভিতরে নেই কোনো কেবিন। আর কয়েক পা এগুলেই ভয়াবহ দুর্ঘটনা। ঠিক সেই মুহূর্তে কি ঘটল? প্রাণে রক্ষা পেয়েছে কি শিশুটি? কি ঘটেছে শিশুটির ভাগ্যে? ডেস্ক রিপোর্টে জানাচ্ছেন মোর্শেদ আলম। টলমলো পায়ে মৃত্যুর ফাঁদের দিকে এগিয়ে যাচ্ছিল এক ছোট্ট শিশু। সামনে খোলা লিফটের গর্ত, অথচ ভেতরে কোনো কেবিন নেই। মাত্র কয়েক পা এগুলোই ঘটে যেতে পারত ভয়াবহ দুর্ঘটনা। ঠিক সেই মুহূর্তে দেবদূতের মতো ছুটে এলেন এক নিরাপত্তারক্ষী। কয়েক সেকেন্ডের তৎপরতায় রক্ষা পেল শিশুটির প্রাণ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায় একটি আবাসিক ভবনের লবিতে একা ঘুরে বেড়াচ্ছে একটি ছোট্ট শিশু। খোলা লিফটের ফাঁকের সামনে বিপজ্জনকভাবে ঘোরাফেরা করতে থাকে সে। লিফটের দরজা তখন খোলা ছিল, ভেতরে কোনো কেবিন ছিল না। অজান্তে সেই গর্তের দিকে ধীরে ধীরে এগোচ্ছিল শিশুটি। লবিতে বসে থাকা নিরাপত্তারক্ষীর চোখে পড়ে শিশুটির নড়াচড়া। প্রথমে বিষয়টি বুঝে উঠতে না পারলেও কয়েক সেকেন্ডের মধ্যেই পরিস্থিতির ভয়াবহ আঁচ করেন তিনি। আর দেরি না করে আসন ছেড়ে দৌড়ে ছুটে যান। ঠিক সময়ে শিশুটির কাছে পৌঁছে কোলে তুলে নেন তাকে। খোলা লিফটের ফাঁক থেকে টেনে এনে নিরাপদ স্থানে নিয়ে আসেন। এক মুহূর্তের হেরফের হলেই ঘটতে পারত ভয়াবহ দুর্ঘটনা। এই নাটকীয় মুহূর্তের ভিডিও এক্স ও ইনস্টাগ্রামের একাধিক অ্যাকাউন্ট থেকে পোস্ট হওয়ার পর অনেকেই দাবি তুলেছেন ভিডিওটি এআই দিয়ে তৈরি। তবে ফ্যাক্ট চেক জানাচ্ছে ঘটনাটি বাস্তব। ভারতের দিল্লির একটি আবাসিক ভবনে 21 ডিসেম্বর এই ঘটনাটি ঘটে। নিরাপত্তারক্ষীর কয়েক সেকেন্ডের সাহসী সিদ্ধান্ত আর দ্রুত পদক্ষেপে এক মুহূর্তেই বদলে দিল সম্ভাব্য এক মর্মান্তিক পরিণতি। মোর্শেদ আলম, বাংলা ভিশন। এই ছিল আজকের মতো। সাথে থাকায় ধন্যবাদ।